প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো এই প্রত্যাশা রেখে আমি দেবাশিস কুমার সরকার সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসে আবার উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে বাংলা ব্যাকরণ। আর বাংলা ব্যাকরণের যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে ধ্বনিতত্ত্বের সন্ধি। সন্ধি এখন আমার জানতে হবে সন্ধিটা কি। সন্ধি সন্ধি শব্দের অর্থ মিলন। কিসের মিলন? ধ্বনির মিলন। ধ্বনি অর্থাৎ কি দুটি সন্নিহিত ধ্বনির পাশাপাশি মিলনকে সন্ধি বলে। আমি কি বলেছি? দুটি সন্নিহিত ধ্বনির পাশাপাশি মিলনকে সন্ধি বলে। এখন দুটি সন্নিহিত ধ্বনি পাশাপাশি কীভাবে বসে আমরা দেখি। একটা দেখি হচ্ছে আমি বাক আড়ম্বর। এখানে একটি ধ্বনি আছে লুপ্ত অবস্থায়, সেটা হচ্ছে অধ্বনি, এখানে আছে আ ধ্বনি। অর্থাৎ এই অ আর আ দুটি ধ্বনির পাশাপাশি মিলনের ফলে যে শব্দ গঠিত হয় সেটাকেই বলা হয় কি সন্ধি। অর্থাৎ এই সন্ধি ফলে আমাদের যে কোনো দুর্বোধ্য শব্দ যেগুলি আছে সেই শব্দগুলিকে আমরা সঠিকভাবে কী করতে পারি, এটা আমরা বলতে পারি। তাহলে আমরা কেন সন্ধিটা পাঠ করবো সেটা এখন আমাদের জানা দরকার। সন্ধি পাঠের উদ্দেশ্য হচ্ছে দুটি। একটা হচ্ছে উচ্চারণ সহজবোধ্য করা, উচ্চারণ সহজবোধ্য করে তোলা, সহজবোধ্য করে তোলা। আর দ্বিতীয়টি হচ্ছে ধ্বনির মাধুর্য সৃষ্টি করা। এই জন্য আমাদের সন্ধি পাঠ করা হয়। আমাদের সন্ধি পাঠ করতে গিয়ে প্রতিনিয়তই আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয় এবং দুর্বোধ্য উচ্চারণগুলি করতে গেলে আমাদের অনেক সময় শব্দের সঠিক উচ্চারণ হয় না। তার জন্য আমাদের সন্ধি পাঠের মাধ্যমে সেই দুর্বোধ্য উচ্চারণগুলিকে আমরা খুব সহজেই সাবলীলভাবে এটা আমরা প্রকাশ করতে পারি। আজকে আমরা দেখি সন্ধি কত প্রকার। সন্ধি হচ্ছে দুই প্রকার। সন্ধি কত প্রকার? দুই প্রকার। সন্ধি হচ্ছে কত প্রকার? দুই প্রকার। কিন্তু এই সন্ধি প্রকার ক্ষেত্রে ভাগ আছে। বাংলা সন্ধি দুই প্রকার। বাংলা সন্ধি দুই প্রকার। এক নম্বর হচ্ছে স্বরসন্ধি, দুই নম্বর হচ্ছে ব্যঞ্জন সন্ধি। তাহলে বাংলা সন্ধি কত প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্বরসন্ধি, একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এছাড়াও আরেকটি সন্ধি আছে, সেটা হচ্ছে তৎসম সন্ধি। তৎসম সন্ধি কয় প্রকার? তিন প্রকার। কি কি আছে? আরেকটা আছে বিসর্গ সন্ধি। বিসর্গ সন্ধি। এখন আমরা দেখি, তোমাদের সামনে আমি তৎসম সন্ধি নিয়ে আলোচনা করছি। বাংলা সন্ধি নিয়ে এত চিন্তা করার দরকার নেই, আমি তোমাদের সামনে তৎসম সন্ধি নিয়ে আলোচনা করছি। তৎসম, তৎ শব্দের অর্থ কি? তৎ শব্দের অর্থ তার, সম অর্থ সমান। আর তার সমান অর্থাৎ সংস্কৃত ভাষার সমান, এই জন্য একে বলা হয়েছে তৎসম সন্ধি। তৎসম সন্ধি বিশ্লেষণ করতে গিয়ে আমাদের বেশ কিছু সমস্যার মধ্যে পড়তে হয়, সেগুলি আমি তোমাদের দেখছি। আমি একটি রুলস লিখছি। সন্ধিজাত শব্দে তৎসম সন্ধি, স্বর সন্ধি। সন্ধিজাত শব্দে যদি
একার একার থাকে তবে একারের পরিবর্তে রস্যি ই কিংবা দীর্ঘ ই বসে। অথচ বইয়ে তোমাদের কিন্তু এরকম ভাবে দেওয়া নেই, অন্যরকমভাবে দেওয়া আছে। এটা আমি আমার মতো করে যাতে সন্ধি যা শব্দকে সহজে বিশ্লেষণ করা যায় সেই জন্য আমি এইভাবে রুলটা লিখলাম। এখন আমি দেখি একটি সন্ধি শব্দ লিখলাম শুভেচ্ছা। এই শুভেচ্ছা শব্দটিকে যদি আমি বিচ্ছেদ করি তাহলে দেখা যাচ্ছে আমি বলছি একারের পরিবর্তে কী দেবো আমি, রস্যি বা দীর্ঘ ই। ইচ্ছা এর পরিবর্তে ই দিলাম, তারপরে যা তাই দিলাম, আর পূর্বে থেকে গেলে তাহলে আমাদের শুভ। তাহলে শুভ যোগ ইচ্ছা, একারের পরিবর্তে আমি রস্যিকার দিলাম, তাই এলো কি শুভেচ্ছা। তাহলে আমাদের সন্ধিজাত শব্দগুলিকে যদি একার থাকে তাহলে আমরা সহজেই ধরে নেব একারের পরিবর্তে আমরা কি দেব, দীর্ঘিকার দেব, রস্যিকার দেব। এক্ষেত্রে আমরা কোথায় রস্যিকার দেব আর কোথায় দীর্ঘিকার দেব এটা একটা চিন্তার বিষয়। দেখো শিক্ষার্থী বন্ধুরা, যদি উষ্ম ধ্বনি হয় তাহলে আমরা অবশ্যই দীর্ঘিকার ব্যবহার করব। আর যদি উষ্মধ্বনি বাদে যদি আমাদের স্পর্শধ্বনি বা স্পৃষ্টধ্বনি হয় তাহলে আমরা রস্যিকার ব্যবহার করব। যদি আমি বলি নরেশ, এই নরেশ শব্দটি তালব্য একটি উষ্মধ্বনি। আমি পূর্ববর্তী একটা ক্লাসে উষ্মধ্বনি সংক্রান্ত আলোচনা করেছিলাম। উষ্মধ্বনিটা কি, যে ধ্বনি এইগুলি উচ্চারণ করতে দীর্ঘ সময় রাখা যায়, একটু বেশি সময় রাখা যায়, সেই ধ্বনিগুলোকে কি বলে, উষ্মধ্বনি। তাহলে এক্ষেত্রে আমরা যদি বিচ্ছেদ করি তাহলে আমরা কি দেব, দীর্ঘিকার আছে তাই একারের পরিবর্তে আমি কি দেব, দীর্ঘি তালব্য আছে তাই একারের পরিবর্তে আমি দীর্ঘিকার দিলাম, আর পূর্বে যা আছে তাই নর যোগ ইস, নরেশ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোধহয় এই 1 নম্বর রুলটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের কাছে 2 নম্বর রুলে চলে যাই। ওকারের সন্ধিজাত শব্দে যদি আমাদের ওকার থাকে তবে ওকারের পরিবর্তে আমরা কি লিখব, রস্যু বা দীর্ঘ লিখব। এখন দীর্ঘ উ বা হ্রস্ব উ আর হচ্ছে দীর্ঘ উ কীভাবে হতে পারে দেখি আমরা এটা কিভাবে হতে পারে। আমরা যদি দেখি সূর্যোদয়, তাহলে আমরা দেখো এই সূর্য উচ্চারণ করতে আমাদের এই ধ্বনিটার মাঝে কি আছে, ও আছে, সূর্য ও। তাই ওর পরিবর্তে আমি কি দেব, ওর পরিবর্তে আমি উ দেব। তাহলে ওর পরিবর্তে কি দিলাম আমি উ দয়। তাহলে রয়ে গেল কি আমার, যদি আমি সূর্য থেকে ওটা সরায় নেই তাহলে থাকলো কি আমার, আর কি থাকলো, সূর্য। তাহলে আমরা এখন পূর্বে কি দেব, সূর্য দিলে গেল সূর্য যোগ উদয়। কেন হলো, ওকারের পরিবর্তে আমি কি দিছি, উ দিয়েছি। এই জন্য সন্ধিজাত শব্দ সূর্যোদয়কে বিশ্লেষণ করলে আমরা পাইল কি, সূর্য যোগ উদয়। সন্ধিজাত শব্দের যদি রেপ থাকে তবে রেপের পরিবর্তে আমাদের কি ব্যবহার করতে হবে, রি বসে। আমি আবার বলছি সন্ধিজাত শব্দে যদি রেপ বা কার থাকে তবে রেপ কারের পরিবর্তে আমাদের রি বসে। যেমন আমরা এখানে বলতে পারি সন্ধিজাত শব্দ শীতার্থ, তাহলে আমি বলছি রেপের পরিবর্তে কি বসবে, শিক্ষার্থী তোমরা হয়তো বুঝতে পারছো রেপের পরিবর্তে কি বসবে আমাদের, এই যে ধ্বনিটা বসবে, কি ধ্বনি, রি।
তাহলে রির সাথে কি আছে ত, ঋতু। তাহলে শীত যোগ ঋতু, শীত যোগ ঋতু। তাহলে শীতার্থ শব্দটিকে যদি আমি বিচ্ছেদ করি, সন্ধি বিচ্ছেদ করি, রেপের পরিবর্তে কী দিলাম, আমি রেপের পূর্ণরূপ রি দিলাম, তার সাথে ত আছে, আর শীত যোগ ঋতু, তাহলে হলো শীতার্থ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি রুল তোমাদের সামনে উপস্থিত করছি। সন্ধিদার শব্দে যদি শেষে অন উচ্চারিত হয়, অন উচ্চারিত হয়, অন থাকে, তবে অনের পরিবর্তে অন এর পরিবর্তে অন বসে এবং পূর্বধ্বনি এ হবে, যেমন আমরা যদি বলি নয়ন, নয়ন শব্দটি শেষের উচ্চারণ কিছু অন, অন্তস্থ অ দন্তান্ন অন, আর পূর্বদিন ন, তাহলে নর সাথে কি যুক্ত হবে, আমাদের নে যুক্ত হবে, আর 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 অনের পরিবর্তে কি বসবে, অন বসে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোধহয় নয়ন, চয়ন এই সকল শব্দগুলি তোমরা সহজেই ব্যাখ্যা করতে পারবে এবং সন্ধি বিচ্ছেদ করতে পারবে। এই হলো মূলত তৎসম সন্ধি, আর কিছু আছে এগুলি তোমরা খুব সহজেই বুঝতে পারবে। এখন আমি তোমাদের সামনে ব্যঞ্জন ধ্বনি সম্পর্কে আলোচনা করছি। ব্যঞ্জন স্বর সন্ধি, ব্যঞ্জন স্বর সন্ধি, এটি জানার আগে আমি দেখে নেই 1 2 3 4 5 ক, খ, গ, ঘ, উম, চ, ছ, জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তান্ন, প, ফ, ব, ভ, ম। আমি তোমাদের পূর্ববর্তী ক্লাসে এই ধ্বনিতত্ত্ব যখন পড়িয়েছিলাম, এই স্পর্শধ্বনিকে এভাবে ভেঙে ভেঙে বলেছিলাম। আমি আজকেও এই বিষয়টি উল্লেখ করছি, কারণ আমাদের ব্যঞ্জন সন্ধি জানতে গেলে আমাদের এটা অবশ্যই জানতে হবে। আমরা 1 নম্বর রুল হিসেবে দেখতে পারি, ব্যঞ্জন সন্ধি 3 ভাবে গঠিত হয়। একটা হচ্ছে স্বরে স্বরে, একটা স্বরে ব্যঞ্জনে, ব্যঞ্জনে ব্যঞ্জনে এবং ব্যঞ্জনে স্বরে। এখন আমি দেখি কিভাবে হয়। স্বরে ব্যঞ্জনে 1 নম্বর রুল, যদি আমার সন্ধির শব্দ যদি 3 নাম্বার ধ্বনি থাকে, তার পরিবর্তে আমি 1 নাম্বার ধ্বনি আমি লিখে দেব। কি বলেছি? 3 নাম্বার ধ্বনির পরিবর্তে 1 নাম্বার ধ্বনি। এখন কিভাবে দেখি আমরা, যদি বলি দিগন্ত, দিগন্ত, এই দিগন্ত শব্দটিকে যদি আমরা বিচ্ছেদ করতে যাই, তাহলে দেখি গটা কয় নাম্বার ধ্বনি, 3 নাম্বার ধ্বনি। কয় নাম্বার ধ্বনি? 3 নাম্বার ধ্বনি। 3-এর পরিবর্তে কয় নাম্বার ধ্বনি বসবে? 1 নাম্বার ধ্বনি বসবে। তাহলে দিক, গড় পথে ক দিলাম, ক, দিক হসন্ত যোগ অন্ত, দিক যোগ অন্ত, অর্থাৎ 3 = 1 হলে দিগন্ত হয়, অর্থাৎ দিক যোগ অন্ত। যেখানেই আমরা 3 নাম্বার ধ্বনি থাকবে, সেখানে 3 নাম্বার ধ্বনির পরিবর্তে আমরা কয় নাম্বার ধ্বনি দেবো? 1 নাম্বার ধ্বনি দিয়ে এটা আমরা বিশ্লেষণ করতে পারি। এটি আরেকটি রুল হয় এভাবে, যদি সন্ধিজাত শব্দে গ, জ, ড বা ড বিন্দু র, ড বিন্দু র, দ, ব থাকে, তবে এগুলির পরিবর্তে কি বসে?
ক চ ট ত প বসে। তাহলে বিষয়টা এরকমই তো, 3 = 1। যদি গ জ ড ড বিন্দু দ ব থাকে তাহলে এর পরিবর্তে আমরা কি দেব? গ এর পরিবর্তে ক, জ এর পরিবর্তে চ, ড এর পরিবর্তে ট, দ এর পরিবর্তে ত, ব এর পরিবর্তে প আমরা ব্যবহার করে সন্ধি বিচ্ছেদ করতে পারি। 2 নাম্বার রুল, 5 = ম। 5 = ম। আমি কেন লিখলাম রুলটি? সন্ধিদার শব্দে যেখানে এই নাসিক্য বর্ণ থাকে, 5 নাম্বার বর্ণ থাকে, সেই 5 নাম্বার বর্ণের পরিবর্তে আমি কি ধ্বনি দেব? এই ম ধ্বনি দেব। আমি কি বলেছি? সন্ধিদার শব্দে যদি 5 নাম্বার ধ্বনি থাকে তাহলে 5 নাম্বার ধ্বনির পরিবর্তে আমি কি ব্যবহার করব? ম ব্যবহার করব। অর্থাৎ উম, ইয়, মধ্যাহ্ন, দন্তান্ন ম থাকে, তবে এগুলির পরিবর্তে আমি কি ব্যবহার করব? ম ব্যবহার করব। বিষয়টা আমি উল্লেখ করছি, উদাহরণ দিচ্ছি। যদি বলি সংখ্যা, এখন দেখো এই ওমটা কয় নাম্বার ধ্বনি? 5 নাম্বার ধ্বনি। তাহলে এই যে 5 নাম্বার ধ্বনি, তাহলে 5 নাম্বার ধ্বনির পরিবর্তে কি বসবে? আমাদের কি বসবে? ম বসবে। তাহলে আমরা বিচ্ছেদ করতে পারি। উমর পরিবর্তে আমি কি দিলাম? ম যোগ কা, সমকা, সম যোগ কা, সমকা, সঞ্চয়, সঞ্চয় দিলাম, সঞ্চয়। এখানে ইয় ধ্বনি আছে, তাহলে ইয় ধ্বনির পরিবর্তে কি বসবে? ম বসবে। সম যোগ ছয়। এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তো প্রশ্ন করতে পারো যে স্যার আমি সব ধ্বনির নিশ্চিত হসন্ত নাই, তাহলে আমি এখানে হসন্ত দিলাম কেন? এখানে হসন্ত দেওয়ার মানেই হচ্ছে এর যেহেতু ব্যঞ্জন সন্ধি, তাই এই ধ্বনিটার মাঝে আর কি নাই? স্বর ধ্বনি নাই। হসন্ত দেওয়ার মানেই হচ্ছে এই ধ্বনি থেকে স্বর ধ্বনি তুলে দেওয়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি রুল লিখছি, 5.5 = 1.5। 5.5 = 1.5। অর্থাৎ সন্ধিজাত শব্দে যদি 5 নাম্বার বর্গীয় 5 নাম্বার বর্ণগুলি যদি সন্ধিজাত শব্দ যদি 5 নাম্বার বর্ণগুলি যুক্ত আকারে থাকে তাহলে প্রথম 5-এর পরিবর্তে 1 নাম্বার ধ্বনি দেব, আর শেষে 5 যাচ্ছে তাই থাকবে। কি বুঝতে পারছো? কি বোধহয় বুঝতে পেরেছো? আমি আবার বলছি, সন্ধিজাত শব্দ যদি 5.5 হয়, পঞ্চম বর্ণগুলি যুক্ত আকারে থাকে, যেমন এরকম ন যুক্ত, ম যুক্ত বা নয়ময় যুক্ত, তারপরে কি এরকম যুক্ত থাকে। তাহলে প্রথমটির জন্য আমি 1 নাম্বার ধ্বনি দেবো। এই ন যদি 5 নাম্বার বর্ণ হয় তাহলে আর 1 নাম্বার ধ্বনি কোনটা? ত। 1 নাম্বার ধ্বনি কোনটা? ত। ন যদি 5 নাম্বার ধ্বনি হয় তাহলে আর 1 নাম্বার ধ্বনি কোনটা? ত। তাহলে এক্ষেত্রে আমি যদি এটাকে এরকম শব্দকে বিশ্লেষণ করি, যদি বলি চিন্ময়, তাহলে চিন্ময় শব্দটিকে যদি আমি বিশ্লেষণ করি তাহলে দেখা যাচ্ছে দন্তন্য আর ম যুক্ত আকারে আছে। তাহলে দুটো কী ধ্বনি? এই দেখো, ন কয় নম্বর ধ্বনি? 5 নম্বর ধ্বনি। ম কয় নম্বর ধ্বনি? 5 নম্বর ধ্বনি। তাহলে কি দুটো যুক্ত আছে? তাহলে প্রথম নয়ের জন্য কি দিয়েছি আমি? কি দিয়েছি? 1 নম্বর ধ্বনি, 1 নম্বর। তাহলে ন 1 নম্বর কোনটা? দেখো, দন্তান্ন 1 নম্বর ধ্বনি কোনটা? ত। বুঝতে পারছো? বোধহয় বুঝতে পেরেছ? তাহলে আমরা কি দেব? চিত যোগ ময়, চিত যোগ ময়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, আমরা সন্ধি বিচ্ছেদ করার সময় কখনো ত ধ্বনির পূর্ণরূপ ব্যবহার করবো না, এর সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবো, সেটা হচ্ছে খণ্ডত। কী দেবো আমরা? খণ্ডত। চিত যোগ ময় তাকে বলে চিন্ময়। যদি আমি বলি হচ্ছে এরকম উন্মেষ, তাহলে কী লিখবো আমি? নিশ্চিত তোমরা বুঝতে পারছো উন্মেষ কী হবে? 5 নম্বর ধ্বনি ন, তাহলে যেন 1 নম্বর ধ্বনি উদ যোগ মেষ, উন্মেষ। কি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো? কি বোধহয় বুঝতে পেরেছ?
আমি পরের রুলসে যাচ্ছি। পরের রুলে কি বলছে, সন্ধিজাত শব্দে যদি চ ছ যুক্ত থাকে, সন্ধিজাত শব্দে যদি চ ছ যুক্ত থাকে তাহলে চ উঠে যাবে, ছ থাকবে। যেমন আমি তো বলি এক ছাত্র, এক ছাত্র, তাহলে আমি বলেছি এরকম চ ছ যুক্ত হলেই আমার কি হয়, এই সেখান থেকে চটা উঠে যাবে। তাহলে কী হবে, এই যে ছত্র দিলাম যোগ এক ছত্র, তাহলে এক যোগ ছত্র, তাহলে আমার চটা থাকবে না। আবার যদি বলি কথার ছলে, তাহলে কথা যোগ ছলে, প্রতিচ্ছবি, প্রতি যোগ ছবি, তাহলে ওখানে কিন্তু আর চ তোমাদের থাকলো না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরের রুলস, সন্ধিজাত শব্দে যদি দ্বিরুক্ত প্রকাশ পায়, দ্বিরুক্ত প্রকাশ পায়, অর্থাৎ ডয় যুক্ত আমরা বলি, লয় যুক্ত বলি, তারপরে জয় যুক্ত বলি, এগুলি অর্থাৎ একই ধ্বনি যদি দুইবার যুক্ত থাকে তাহলে তাকে বলে দ্বিরুক্ত। এইগুলি তাহলে প্রথমটির জন্য, প্রথম ধ্বনির জন্য, প্রথম দ্বিরুক্ত ধ্বনির জন্য, ত বা দ বসে এবং পরের অংশ ঠিক থাকে, পরের অংশ ঠিক থাকে। কিভাবে দেখি আমি, যদি লিখি আমি উল্লাস, তাই বলছি যে সন্ধিজাত শব্দ যদি দ্বিরুক্ত প্রকাশ পায়, অর্থাৎ ল ড এরকম প্রকাশ পায়, তাহলে প্রথম দ্বিরুক্ত জন্য, তাহলে ল, তাহলে প্রথম লর জন্য কী দেবো আমি, ত বা দ দেবো। আর আমি আগেই বলছি ত ব্যবহার করবো না, তর পরিবর্তে কী ব্যবহার করবো, খণ্ড ত। তাহলে কী বসবো, আমি আগে লিখলাম পরের অংশ যা আছে তাই ঠিক, লাস। তাহলে প্রথম অংশ কি আছে, উদ্যোগ লাস, তাকে বলে উল্লাস। যদি বলি উদ্দিন, তাহলে কী হবে, যোগ দিন, উদ্দিন। যদি বলি যাবজ্জীবন, যোগ জীবন। কি প্রিয় শিক্ষার্থী, তোমরা হয়তো বুঝতে পেরেছো। পরবর্তী আরেকটি রুল, সন্ধিজাত শব্দে যদি এই দ ধ যুক্ত থাকে, তাহলে দয়ের জন্য ত বা দ এবং ধয়ের জন্য হ বসে। কি বুঝতে পারছো কি তোমরা, সন্ধিজাত শব্দে যদি দ ধ যুক্ত থাকে তাহলে দয়ের জন্য আমি ত অথবা ত দেবো না, তর পরে খণ্ডরূপ, খণ্ডরূপ দেবো, এবং ধয়ের জন্য আমি কি দেব, হ ব্যবহার করব। যদি বলি আমি পদ্ধতি শব্দটি যদি সন্ধি বিচ্ছেদ করি, তাহলে পদ যোগ হতি, ধয়ের জন্য কি আমি হতি দিয়েছি। যদি বলি আমি উদ্ধার যদি বলি, তাহলে দর জন্য কী দেবো আমি,
উত যোগ হার। কি প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো তো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন তোমরা কাছে আমি ব্যঞ্জন সন্ধি বললাম, এছাড়া বইয়ে আরও বেশ কিছু রুলস আছে যা এই কয়টা রুলের মধ্যেই সকল রুলগুলি কি আছে ওখানে চলে গেছে। তাই আমি আর বাদ বাকি রুল তোমাদের দেখালাম না, কারণ এই কয়টা রুল জানা থাকলে তোমাদের সন্ধি বিচ্ছেদ ব্যঞ্জন সন্ধি যেগুলো আছে তৎসম ব্যঞ্জন সন্ধি সব শেষ হয়ে যাবে। এখন আমি তোমাদেরকে বিসর্গ সন্ধি একটু আলোচনা করছি। একটা রুলস দেবো বিসর্গ সন্ধি, একটা রুলের ভিতর বিসর্গ সন্ধি শেষ হয়ে যাবে। আমি দেখি রুলটা লিখি। সন্ধিজাত শব্দে যদি ওকার, র, রেপ এবং তালেব স, মধ্যাহ্ন স, দন্তাস যুক্ত ব্যঞ্জন থাকে, অর্থাৎ কি, যেমন এই যে স ক যুক্ত, স ক যুক্ত, এরকম যুক্ত থাকে। তবে এগুলির পরিবর্তে বিসর্গ চিহ্ন বসে এবং পরের অংশ তাই পরের অংশ ঠিক থাকবে। পরের অংশ কি থাকবে? ঠিক থাকবে। আমরা এটাকে দেখি, একটা উদাহরণ দিয়ে দেখি আমরা বুঝতে পারি কিনা। যদি বলি আমি তিরোভাব, এই তিরোভাব শব্দটি বিশ্লেষণ করে দেখা যায় তিরো ওকার, বুঝতে পারছো কি, তিরো ওকার হচ্ছে। এই ওকারের পরিবর্তে আমি কি দিলাম, এখানে একটা বিসর্গ দিলাম, তিরো ও হচ্ছে উচ্চারণ, তাই ওকারের পরিবর্তে আমি কি দিলাম, বিসর্গ দিলাম। তাহলে যোগ ভাব, সামনে কি আছে, তীর যোগ ভাব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোধহয় এটা বুঝতে পেরেছো যে বিসর্গ সন্ধি একটা রুলসের ভিতরেই শেষ, কিন্তু বইয়ের ভিতরে বিসর্গ সন্ধি নিয়ে 8-10টা রুলস দেওয়া আছে যা শিক্ষার্থীকে অনেক সময় ভাবিয়ে তোলে। আবার যদি বলি আবির্ভাব, রেপের জন্য কী দিলাম আমি, বিসর্গ যোগ ভাব আবি। কি প্রিয় শিক্ষার্থী বুঝতে পারছো তো? আবির্ভাব শব্দটিকে যদি সন্ধি বিচ্ছেদ করি, রেপ আছে, রেপের জন্য কী দিলাম, বিসর্গ চিহ্ন যোগ ভাব আর সামনে আবি, তাহলে আবির্ভাব। আবার যদি আমি এই যে বিসর্গ ব্যঞ্জন সন্ধি দিয়েছিলাম যে তালেব স, মধ্যাহ্ন স, দন্তাস, এগুলি কেমন হতে পারে? যেমন যদি বলি আমি তিরস্কার, তাহলে এখানে কি আছে, দন্তাস, যুক্ত ব্যঞ্জন আকারে আছে, যুক্ত ব্যঞ্জন থাকে, অর্থাৎ সকার যুক্ত আছে। তাহলে সয়ের জন্য কি দিলাম, বিসর্গ যোগ কার, তীর যোগ কার, তিরস্কার। যদি বলি পরিষ্কার, কি হবে, যোগ কার পরি যোগ কার, পরিষ্কার। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোধহয় তোমরা আমার এই সন্ধি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো তোমাদের অভিযোগ থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে কার কোথায় সমস্যা। আমি তোমাদের এই স্কুল চ্যানেল থেকেই, অফিসিয়াল চ্যানেল থেকে আমি তোমাদেরকে সেই প্রশ্নগুলি সলভ করার চেষ্টা করব। আমি তোমাদের কাছে একটু কয়েকটা বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজগুলি হচ্ছে, তোমাদের বইয়ের ভিতরে যে রুলসগুলি দেওয়া আছে, দৃষ্টান্ত, এরকম অসংখ্য সন্ধি জাত শব্দ আছে, সেই সন্ধিজাত শব্দগুলি তোমরা কী করবা, বিশ্লেষণ করে দেখবা তোমরা কতটুকু এটা আত্মস্থ করতে পেরেছো। ঠিক আছে, সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে তোমরা ঘরে বসে লেখাপড়া করো, এই প্রত্যাশা কামনা করে আমি দেবাশিস কুমার সরকার, সহায়ক পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাস থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো।